আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তনুজা দাস। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। স্কুল বন্ধ থাকার পরও রাজধানীর বিভিন্ন সড়কে আজও স্কুল শিক্ষার্থীদের অবস্থান। দেশের বিভিন্ন স্থানেও বিক্ষোভ। পদ্মার ভাঙনে শরীয়তপুরের জাজিরা ও নড়িয়ায় ৩০০-র বেশি ঘরবাড়ি নদীগর্ভে বিলীন। লক্ষ্মীপুরের কোমলনগরে মেঘনার তীররক্ষা বাঁধে ধস। এবং রংপুর মেট্রোপলিটন পুলিশের আনুষ্ঠানিক উদ্বোধন শীঘ্রই। অপরাধ নিয়ন্ত্রণ সহ নাগরিক সেবা বহুলাংশে বাড়বে আশা সংশ্লিষ্টদের। এবারে বিস্তারিত। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও নিরাপদ সড়কের দাবিতে পঞ্চম দিনেও ঢাকার রাজপথ দখলে রেখেছে শিক্ষার্থীরা। চালকের লাইসেন্স, ফিটনেস, সিট বেল্ট দেখে রাস্তায় গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করছে তারা। লাইসেন্স, হেলমেটবিহীন চালকদের থামিয়ে দেওয়া হচ্ছে। এতে নিরাপত্তার অজুহাতে নগরীর অধিকাংশ রুটে গণপরিবহন চলাচল বন্ধ রেখেছে পরিবহন শ্রমিক ও মালিকরা। শিক্ষার্থীরা বলছেন, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে অভিযুক্ত বাস চালকের শাস্তি নিশ্চিত করার আশ্বাসের ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চলবে। আমাদের সহকর্মী শফিকুল ইসলাম শামীম, আদ্দিন সজীব ও হাবিবুর রহমান অভিকের সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন বিপ্লব রায়। সরকারি ঘোষণায় স্কুল কলেজ বন্ধ থাকলেও বৈরী আবহাওয়ার মধ্যে বৃহস্পতিবার সকাল থেকে ফার্মগেট, শাহবাগ, সায়েন্স ল্যাবরেটরি, মিরপুর ও উত্তরা সহ বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে স্লোগান দেন শিক্ষার্থীরা। উত্তরা হাউস বিল্ডিং মোড়ে প্রধান সড়ক অবরোধ করায় ওই এলাকার সব ধরনের যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এ সময় গাড়ির কাগজপত্র পরীক্ষার পর শ্রমিকদের শৃঙ্খলা মেনে চলতেও বাধ্য করেন শিক্ষার্থীরা। তাদের ছেলে মেয়ে মার্সিডিজ, বিএমডাব্লিউ করে ঘুরে, আর আমরা রাজপথে প্রত্যেকটা দিন বাসে যাতায়াত করি। আমাদের কষ্ট কেন বুঝবো? তো আমি চাই নিরাপদ একটা সড়ক হোক, তার জন্য আজকে রাস্তায় নামছি। স্কুল কলেজ বন্ধ তো কি হয়েছে, রাস্তায় কি নামা যাবেন আন্দোলন করতে? আমাদেরকে কলেজ বন্ধ করে দিচ্ছে, কিন্তু আমাদের আন্দোলন বন্ধ করতে পারবে না। আমরা ওদের ভাই, আমরা আন্দোলন চালিয়ে যাব। এদিকে শাহবাগও বৃষ্টির মধ্যে নানান স্লোগান দিয়ে সমবেত হয় ছাত্রছাত্রীরা। তাদের সাথে যুক্ত হন ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজের বেশ কিছু শিক্ষার্থী। তারা বলেন, আন্দোলন করার কারণে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের 47 জন ছাত্রছাত্রীকে স্কুল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এসব প্রত্যাহারেরও দাবি জানান তারা। আরেকটা নতুন তথ্য দেখলাম, আমাদের 9টি দাবি আছে, যা না মানা পর্যন্ত আমরা যাব না, রাজপথ ছাড়ব না। আমাদের ন্যায়মূলক বিচার হচ্ছে না, আমরা বিচারের জন্য আন্দোলন করব, করতে থাকবো, বিচার না পাওয়া পর্যন্ত। আমাদের সন্তানের উপর ভাই বিচার আন্দোলন হয়, আমরা করবো না, আমরা তো মা ভয় পাচ্ছি, আমরা এই নিরাপত্তা চাই। সায়েন্স ল্যাব মোড়ে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ স্লোগান শুরু করে কয়েকশো শিক্ষার্থী। তাদের সাথে যোগ দেন অনেক অভিভাবকও। এতে সেখানকার সড়কগুলোতেও সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। জাস্টিস দিতেই হবে আমাদের। পুলিশের গাড়ির লাইসেন্স নেই, তো তারপর অন্যান্য বাস তাদের কিভাবে লাইসেন্স থাকবে? রাজধানীর ফার্মগেটে পুলিশের সামনেই সড়ক আটকে বিভিন্ন যানবাহনের তল্লাশি শুরু করে শিক্ষার্থীরা। চালকের লাইসেন্স পেলে ধন্যবাদ, আর না পেলে আটকে পুলিশের সোপর্দ করেন তারা। সেখানে লাইসেন্সবিহীন এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার গাড়িও আটকে দেওয়া হয়। গত রোববার বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহন নামে একটি বাস চাপায় 2 শিক্ষার্থী নিহত হওয়ার পরে রাজপথে নামেন শিক্ষার্থীরা। বিপ্লব রায়, এটিএন বাংলা, ঢাকা। নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর বাইরে দেশের বিভিন্ন স্থানেও বিক্ষোভ করেছে স্কুল কলেজের শিক্ষার্থীরা। চট্টগ্রামে স্কুল কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ ও বিক্ষোভ করে। নগরীর 16 শহর ও ওয়াসা মোড় সহ কয়েকটি জায়গায় অবস্থান নেয় তারা। এ সময় ছাত্রদের কর্মসূচিতে হামলা চালানো পুলিশ সদস্যদের শাস্তি দাবি করা হয়। রাজশাহী মহানগরীর সাহেববাজার 0 পয়েন্ট এলাকায় মানববন্ধন ও সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।
পরে পুলিশের হস্তক্ষেপে সড়ক অবরোধ তুলে নেওয়া হয়। বরিশালের বৃষ্টি উপেক্ষা করে চৌমাথা এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ করে কয়েক হাজার শিক্ষার্থী। এ সময় দক্ষিণাঞ্চলের সাথে রাজধানী ঢাকা সহ সারা দেশের সড়ক যোগাযোগ 2 ঘণ্টা বন্ধ থাকে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খুলনার শিববাড়ি মোড়ে অবস্থান নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে সাধারণ শিক্ষার্থীরা। বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী এই আন্দোলনে অংশ নেয়। এ সময় শিববাড়ির মোড়ের আশপাশের সব সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। যশোরের প্রেস ক্লাব ও দড়াটানা ভৈরব চত্বরে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন ও সড়ক অবরোধ করে। কয়েক হাজার শিক্ষার্থী এই কর্মসূচিতে অংশ নেয়। নিরাপদ সড়কের দাবিতে সকাল থেকে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের রেডিও কলোনি, সাভার বাজার বাস স্ট্যান্ড, নবীনগর ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডেইরি গেটে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে। পরে পুলিশ তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। বান্দরবান শহরের ট্রাফিক মোড়, প্রেস ক্লাব চত্বর ও বাজার এলাকায় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। পরে প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন করে তারা। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া হবিগঞ্জ, মৌলভীবাজার, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, জামালপুর সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। নড়াইলে বেগম খালেদা জিয়ার নামে দায়ের করা মানহানির মামলায় জামিনের শুনানি শেষে আদেশের জন্য 5 আগস্ট দিন ধার্য করেছে আদালত। দুপুরে এই আদেশ দেন নড়াইল জেলা ও দায়রা জজ শেখ আব্দুল আহাদ। জামিনের আদেশ শুনানির সময় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহসভাপতি অ্যাডভোকেট শাহাদাত হোসেন সহ অন্যান্য আইনজীবীরা উপস্থিত ছিলেন। স্বাধীনতা যুদ্ধে শহীদদের সংখ্যা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিতর্কিত বক্তব্য দেওয়ার অভিযোগে 2015 সালের 24 ডিসেম্বর নড়াইলের নড়াগাতির চাপাইল গ্রামের রায়হান ফারুকী ইমাম মানহানির মামলাটি দায়ের করেন। নিখোঁজের 3 দিন পর কক্সবাজারের সোনাদিয়া উপকূল থেকে জাতিসংঘ কর্মকর্তা সলিমান মুলাটার লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে সাগরে জেলেদের জালে লাশটি আটকা পড়ে। ইথিওপিয়ার নাগরিক, জাতিসংঘের এই কর্মকর্তা UNHCR এর হয়ে রোহিঙ্গা ক্যাম্পে কাজ করতেন। তিনি কক্সবাজারের কলাতলিতে মেঘালয় নামের একটি হোটেলে থাকতেন। সোমবার সকালে রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার জন্য বের হয়ে নিখোঁজ হন তিনি। পুলিশ কর্মকর্তারা জানান, জাতিসংঘের ঢাকা অফিসে কর্মরত এক সহকর্মীর সাথে সলিমান মুলাটারের প্রেমের সম্পর্ক ছিল। দুজনের মনোমালিন্য থেকে সলিমান মুলাটা আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। শরীয়তপুরের জাজিরা ও নড়িয়ায় পদ্মার ভাঙনে 300-র বেশি বাড়িঘর নদী গর্ভে বিলীন হয়েছে। ভাঙন আতঙ্কে রয়েছে নড়িয়া উপজেলা শহর, স্বাস্থ্য কমপ্লেক্স ও শিক্ষা প্রতিষ্ঠান সহ কয়েকটি হাট বাজার। এদিকে লক্ষ্মীপুরের কোমলনগরে মেঘনা নদীর তীর রক্ষা বাঁধ ধসে প্রায় 200 মিটার তলিয়ে গেছে। হুমকির মুখে রয়েছে পুরো বাঁধ। শরীয়তপুর প্রতিনিধি রকুনুজ্জামান পারভেজ ও লক্ষ্মীপুর থেকে মোহাম্মদ কাউসারের রিপোর্ট, জানাচ্ছেন আশফাক আহমেদ। পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় শরীয়তপুরের জাজিরা ও নড়িয়ায় ব্যাপক ভাঙন শুরু হয়েছে। ভাঙন হুমকিতে রয়েছে নড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্স, শিক্ষা প্রতিষ্ঠান, মূলফুদগঞ্জ বাজার সহ কয়েকটি হাট বাজার। আসবাবপত্র থেকে শুরু করে বাড়িঘরের বিভিন্ন অংশ সরিয়ে নিচ্ছেন ভাঙন কবলিতরা। শেষ সম্বল হারিয়ে অনেকে আশ্রয় নিয়েছেন খোলা আকাশের নিচে। স্থানীয়দের আশঙ্কা, এভাবে ভাঙতে থাকলে নদী গর্ভে হারিয়ে যাবে নড়িয়া শহর। কষ্টের কোনো সীমানা নাই, আমগো ঘর বাড়িও নাই, আমরা ভাত খাই, আমগো এই শক্তিও। এই বছর যেভাবে ভাঙা শুরু করেছে, মনে হয় হাসপাতাল থাকবো না, আর এই মুরসুল বাজার, নড়িয়া বাজার কিছুই থাকবো না। আমাদের তো দেখার কেউ নাই। পদ্মার ভাঙন রোধে বিভিন্ন স্থানে ফেলা হচ্ছে বালু ভর্তি জিও ব্যাগ। এতে নদী ভাঙন ঠেকানো যাবে বলে বিশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। জরুরি আপৎকালীন কাজ করার জন্য মোট 3 কোটি টাকা বরাদ্দ পেয়েছি। এ দিয়ে আমরা 430 মিটার কাজ করতে পারবো। ইতিমধ্যে 43 মিটার কাজ রানিং আছে। যদি আমরা কাজটা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি, তাহলে নদীটি সংরক্ষণ করা সম্ভব। এদিকে লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীর তীর রক্ষাবাঁধ ধসে দক্ষিণ অংশের প্রায় 200 মিটার নদী গর্ভে তলিয়েছে। হুমকির মুখে রয়েছে পুরো বাঁধ। এতে আতঙ্কে রয়েছেন উপজেলার 2 লাখের বেশি মানুষ। এলাকাবাসীর অভিযোগ, বাঁধ নির্মাণে অনিয়মের কারণে এ পরিস্থিতি। সরকারি প্রতিষ্ঠান গেছে, দোকান বাজার সব সরবরাহে মানুষ এখন নিচ্ছে। বান দিছে রামগতির মতন, আলেকজান্ডারের মতন বান এরকম গভীর থেকে উঠায় নেয়, এরা তরের থেকে বান দিয়ে গেছে। 148 কোটি টাকার একটা প্রকল্প এখন পরিকল্পনা মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় আছে। এছাড়াও রামগতি এবং কমলনগরে বেইবাদের জন্য 1708 কোটি টাকার প্রকল্পটি মন্ত্রণালয়ে তাও অনুমোদনের অপেক্ষায় আছে। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।
জনবল ও অবকাঠামো সংকট কাটিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। নগরীর নিরাপত্তা ও আইন শৃঙ্খলা উন্নয়নে গঠিত এই বিভাগটি ভূমিকা রাখবে বলে আশা পুলিশ সহ সাধারণ মানুষের। রংপুর থেকে মাহবুবুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন কাবির হাসনাইন। রংপুর সিটি কর্পোরেশন এলাকায় প্রায় 10 লাখ লোকের বাস। মাত্র একটি থানা এই বিপুল নাগরিকের নিরাপত্তা দিয়ে আসছিল এতদিন। নগরীর প্রতি 23,000 মানুষের নিরাপত্তা ছিল একজন পুলিশ। এই অবস্থা কাটাতে কোতোয়ালি, পশুরাম, তাজহাট, মাহিগঞ্জ, হারাগাছ ও হাজিরহাট এ 6টি থানা নিয়ে গঠিত হয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। এছাড়াও বদরগঞ্জ, পীরগাছা সহ আরও কয়েকটি এলাকায়ও আইন শৃঙ্খলার দায়িত্ব পালন করবেন তারা। সিটি কর্পোরেশন হওয়ারও দীর্ঘ বছর হয়ে গেল, আমরা মেট্রোপলিটন পাইনি। এখন যেহেতু পাচ্ছি, এটা আমরা গর্বিত। রংপুরের মানুষ খুব দ্রুত সেবা পাবে। কিছু কিছু এলাকায় ইতিমধ্যেই পরীক্ষামূলক কার্যক্রম চালালেও আগামী মাসে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হবে। সহস্রাধিক পুলিশ সদস্যের এ বিভাগটি আইনি সেবার ক্ষেত্রে নাগরিকের ভোগান্তি কমাবে বলে মনে করছেন স্থানীয়রা। আরো অনেক বেশি সেবাটা নিশ্চিত করা যাবে সদর উপজেলা এবং রংপুর সিটি কর্পোরেশনের জন্য। নিরাপত্তা রক্ষার পাশাপাশি জনগণের আস্থা অর্জনেও বড় ভূমিকা রাখবে মেট্রোপলিটন পুলিশ, এমনটাই প্রত্যাশা সবার। রংপুর মেট্রোপলিটন পুলিশ আমরা প্রত্যাশা করি যে অত্যন্ত একটা ভালো ইমেজ নিয়ে তার যাত্রা শুরু করবে এবং মানুষের চাহিদা পূরণ করে মানুষের আস্থা অর্জনে সক্ষম হবে ইনশাআল্লাহ। এ কার্যক্রম চালুর মধ্য দিয়ে এলাকার অপরাধ প্রবণতা কমার পাশাপাশি সুষ্ঠু নাগরিক সেবা নিশ্চিত হবে, এমনটাই চাওয়া রংপুরবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ব্রাহ্মণবাড়িয়ায় যানজট নিরসনে রেলওয়ে ওভারপাস নির্মাণ কাজ প্রায় শেষের পথে। শহরের মোরাইলের ডাক বাংলো থেকে ফারুকি বাজার পর্যন্ত ওভারপাসটি নির্মাণ হচ্ছে। এটি চালু হলে যানজট অনেকটাই কমে আসবে বলে মনে করেন স্থানীয়রা। ব্রাহ্মণবাড়িয়া থেকে ইউসাক সুমনের রিপোর্ট জানাচ্ছেন রাশনা দাস। ব্রাহ্মণবাড়িয়া শহরের উত্তর মোরাইল রেলওয়ে লেভেল ক্রসিং দিয়ে প্রতিদিন 30 থেকে 40টি ট্রেন চলাচল করায় জেলা সদরের প্রধান সড়কটিতে যানজট লেগেই থাকে। ভোগান্তি নিরসনে রেলওয়ে ওভারপাসের কাজ শুরু হয় 2016 সালে। নির্ধারিত সময়ের 1 বছর পর উদ্বোধনের অপেক্ষায় ওভারপাসটি। 2017 সালের জুন মাসে কাজ সমাপ্তির কথা থাকলেও জেলা পরিষদ থেকে জমি পেতে দেরি হওয়া সহ নানা জটিলতায় কাজ শেষ করতে 1 বছরের বেশি সময় লেগে যায় বলে জানায় সড়ক বিভাগ। আগে লাগতো 2 ঘন্টা যানজট, এখন 5 মিনিটের ভিতরে আমরা সরাসরি চলে যাচ্ছি। প্রচুর ভালো সুবিধা হয়েছে, এখন কোনো যানজট নাই, সব দিকে ভালো হয়েছে। বৃষ্টি চালু হলে যাতায়াতে অনেক সময় বাঁচবে বলে খুশি স্থানীয় জনগণ। চালু হওয়ার পরে আমাদের সময় মনে করেন 1 থেকে 1.5 ঘন্টা অনেক আগে দেব। ইমার্জেন্সি মুহূর্তগুলোতে আমরা ফ্লাইওভারের উপর দিয়ে আমরা সুন্দর করে হসপিটালে বা থানাতে বা জরুরি যে কাজগুলো আছে অন্তত এইগুলো করতে পারবো। সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জানায় ওভারপাসটি নির্মাণের 98% কাজ শেষ হয়েছে। এখন চলছে এপ্রোচ সড়কের ফিনিশিং, রং, লাইটিং এর কাজ। নির্মাণ শেষ হলেই প্রধানমন্ত্রী ওভারপাসটি উদ্বোধন করবেন। নিচে যে সার্ভিস রোডটা আছে সে সার্ভিস রোডের জমি হচ্ছে জেলা পরিষদ এবং কিছুটা রেল কর্তৃপক্ষের। এই জমিগুলো পাইতে আমাদের দেরি হয়েছে, এ কারণে এই কাজটা সমাপ্ত হইতে 1 বছর পিছিয়ে গেছে। ওভারপাসটি উদ্বোধন হলে যানজট নিরসনের পাশাপাশি শহরের সৌন্দর্য বৃদ্ধি পাবে বলে মনে করেন ভুক্তভোগীরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সিটি কর্পোরেশন নির্বাচনে অনিয়মের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। বরিশাল সদর রোড দলীয় কার্যালয় চত্বরে প্রতিবাদ সমাবেশ করে মহানগর বিএনপি। দলের যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান সারোয়ার সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। বক্তারা ভোটের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। খুলনায় মহানগর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেন নেতাকর্মীরা। নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু সহ অন্যান্যরা এতে বক্তব্য রাখেন। রাজশাহীতে মালোপাড়া বিএনপি কার্যালয়ের সামনের সড়কে বিক্ষোভ সমাবেশে দলের কেন্দ্রীয় নেতা সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল বক্তব্য রাখেন। মহানগর ও জেলা বিএনপির নেতারা এ সময় উপস্থিত ছিলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে তার এক সহকর্মী। নিহতের নাম রুবেল মিয়া। প্রত্যক্ষদর্শী জানায় ঝগড়ার জের ধরে রাতে রুবেলকে পিটিয়ে হত্যা করে সহকর্মী রিয়াজ। সকালে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত রুবেল বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় রাফি হোটেলের কর্মচারী ছিল। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATN News এবং সাবস্ক্রাইব করে ATN বাংলার সাথেই থাকুন।